আমার ব্যাঙ্গালোর সিরিজে আমি একটি মাত্র স্থানেই সেই অর্থে গিয়েছিলাম, যেখানে ম্যাজিকের মতো করে উধাও হয়ে গিয়েছিল মনের কোণে জমে থাকা নানা দুশ্চিন্তা ভাবনা। এক অকৃত্রিম শান্তি বিরাজ করেছিল সেখানে। তার নাম ব্যাঙ্গালোর ইস্কন মন্দির। আজকের পর্বে আপনাদেরকে সেই গল্প শোনাবো, সঙ্গে জানাবো কিভাবে আসবেন, মহাপ্রসাদ পাওয়ার বিস্তারিত তত্ত্ব ছাড়াও আরও অনেক কিছু। চলুন তবে শুরু করা যাক আজকের এই পর্বটি। ব্যাঙ্গালোরের কাজ সেরে সেইভাবে কোথাও আমাদের যাওয়া হয়নি, তাই সেদিন বিকেলে মোবাইল অ্যাপসে অটো বুক করে আমরা চারজন, মানে মা, আমি, বোন আর আমার ভগ্নিপতি জয় রওনা হলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। সেই এইখানটাতে রয়েছে হ্যান্ড ওয়াশ, প্যাকেজ ডিপোজিট, ফুটওয়্যার, ড্রিঙ্কিং ওয়াটার। এই দিকে আমরা এগোচ্ছি। আর এখানে দুটো লাইন আছে, জেন্টস অ্যান্ড লেডিস। প্রবেশের মুখে বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ততটাই সিস্টেমেটিকলি আমরা একটুখানি অপেক্ষা করে কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম। এবার আমাদেরকে এই স্কাই ওয়াকটা পার হতে হবে, কিন্তু এমন দিনে এলাম, বাইরে যাই না, বুঝতে পারছেন কিনা, ভালো বৃষ্টি হচ্ছে। ব্যাঙ্গালোর ইস্কন মন্দির শহরের প্রায় প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়াতে খুব সহজেই কিন্তু পৌঁছানো যায়। ক্যাব ছাড়াও যদি মেট্রো করে আসতে চান, সেক্ষেত্রে ম্যাজেস্টিক বা স্যান্ডেল শপ যে কোনো স্টেশন নামুন, তারপর কিন্তু একটু হেঁটেই রয়েছে ইস্কন মন্দির। এছাড়াও বাসে করেও কিন্তু খুব সহজেও আসা যায়। ভেতরে কতটা জানি না যে আপনাদের দেখাতে পারবো কিনা, বাইরে থেকে যতটা চেষ্টা করছি দেখানোর জন্য। এই দেখুন বৃষ্টি, মানে ঝিরিঝিরি করে ভালো বৃষ্টি হচ্ছে। এতটা ভিড়ের মধ্যেও কিন্তু মানুষের মানে যে জনস্রোত, তা কিন্তু যে কোনো একটা পুজোর মণ্ডপের ভিড়কে হার মানাবে। জয় আপাতত কি ছাতা টেম্পোরারি, আমি তো পুরোপুরি ভিজছি। সবাই দিয়ে নিয়েছে, একমাত্র আমিও দিই। রুমালটা দিয়ে দাও একটুখানি মাথায়। আপনাদের কি হয় জানি না, তবে কৃষ্ণ ও জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে আমার মনটাই কেমন যেন শান্ত হয়ে যায়। কি দারুণ যে শান্তি বিরাজ করে তা বলে বোঝাতে পারবো না। মনে হয় এই মুহূর্তে আমি সব থেকে নিরাপদ। আপনাদেরও কি তাই মনে হয়, নাকি অন্য কিছু? অন্যান্য দক্ষিণ ভারতের মন্দির মতোই কিন্তু এখানে রয়েছে সোনার তাল গাছ, যেটা বৃন্দাবনে দেখা যায়। আর লাইন কিন্তু এদিক দিয়ে এগিয়ে চলেছে, আর বৃষ্টির মধ্যে লাইনটা এগিয়ে চলেছে। ইমাজিন করুন, এখান থেকে গিয়ে ওটা ঘুরে কিন্তু ওই বরাবর গিয়ে আরও এগিয়েছে অতটা পর্যন্ত। জানো এটা বিশ্বের সব থেকে বড় ইস্কন? না, এখনো ওটা ওপেন হয়নি উচ্চতা অনুযায়ী। এটা ঠিক আছে, হ্যাঁ, উচ্চতা অনুযায়ী এটা বিশ্বের সব থেকে বড় ইস্কন এখনো অব্দি। যেটা ওপেন হওয়ার পরে কিন্তু সেটা আমাদের মায়াপুরই হবে আর কি। আমাদের মায়াপুরে যে টিওভিপিটা ওপেন হচ্ছে, এটা এখনো হয়নি, যে কারণে ওটা ওপেন হওয়ার পরে কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম, শুধুমাত্র ইস্কন নয়, বিশ্বের সব থেকে বৃহত্তম মন্দির হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ওপেন পুরোপুরি হয়নি। এই ইস্কন মানে ব্যাঙ্গালোরের যে ইস্কন, সেটা কিন্তু সব থেকে বড় ইস্কন মন্দির। গর্ভগৃহে ঢোকার আগে এইখানে কিন্তু বৃষ্টি কমলো নাকি? কমেছে বৃষ্টি এখানটাতে, অনেকটাই কমেছে, মানে ভেজার মতো আরো কন্ডিশন নেই। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এইখানকার যে মন্দির আদল, সেটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণ ভারতীয়, এবং আমরা দক্ষিণ ভারতে যেহেতু আছি, এবং এর যে স্ট্রাকচার তা কিন্তু সম্পূর্ণই সেই স্ট্রাকচারেই দাঁড়াচ্ছে। আর আমাদের মায়াপুর ইস্কনের সঙ্গে বা বাংলার ইস্কনগুলির সঙ্গে কিন্তু এই ইস্কনের স্ট্রাকচারের কোনো মিলই নেই। আর এর কাজগুলো কিন্তু অনেকটা আলাদা, দুটো দুই রকম সৌন্দর্য, মানে এটা বলে বোঝানোর মতো নয় একদম। কথাই আছে, ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়, তো সেটাই প্রমাণ হলো। আমরা যতটা উপরে উঠছি ততটা কিন্তু বৃষ্টি কমছে। এই মুহূর্তে বৃষ্টি নেই বললে চলে, জাস্ট ঝিরি ঝিরি একটা বৃষ্টি হচ্ছে। তো
তো আমরা যদি প্রথমে যদি আমাদের মানে ছেড়ে দিতাম যে না প্রয়োজন নেই, বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু এটা হতো না, হওয়া সম্ভব নয়। তো এইখানে আরেকবার প্রমাণিত হলো কিন্তু সেটাই। প্রধান গর্ভগৃহে ঢোকার আগে এখানে কিন্তু রয়েছে প্রসাদের জন্য, আপনারা প্রসাদ কিনতে পারেন 80 টাকা করে, এবং এইখান থেকে সেই অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে কিন্তু 80 টাকা করে কিনতে পারেন প্রসাদের জন্য। তারপর আপনারা এগিয়ে যেতে পারেন মূল গর্ভগৃহের দিকে, এবং ভেতরটাতে আমরা বোধ হয় না ছবি তুলতে পারবো আগেরগুলোর মতোই, আমি তুলবও না, আমি লুকিয়েও তুলবো না, সেটা মানা, সেটা করবো না। অথচ তবুও চেষ্টা করবো আপনাদেরকে যদি যতটা বাইরে থেকে দেখানো যায় আপনারা যাতে ঘরে বসে দেখতে পারেন সেটা চেষ্টা করছি। জয় বলছে যে এই যে ভিউটা, শহরের যে ভিউটা, এটা নাকি খুব সুন্দর। সম্ভবত এদিকে সূর্য অস্ত যায় কি না, ওটা পূর্ব দিকে। আচ্ছা, এটা বলতে পারছি না, বাট এইখান থেকে সত্যি যদি সূর্যের সময়ও হয় একটা বেশ হলদে হলদে কালার হবে, মেঘ যে কালারটা সেটা আসবে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি, পুরোটাই বৃষ্টি চলছে। আর এখানে এসে কিন্তু পুরোপুরি একটা অন্যরকম মানে ফিলিংসও হচ্ছে, এটা বলে বোঝানো সম্ভব নয়। আর আমরা ওপরে মূল মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম, আর এইখানটায় রয়েছে নানান রকম সমস্ত প্রসাদের কাউন্টার এবং সামগ্রী, যে যেরকম নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিই। এখানটায় রয়েছে কিছু চন্দনের ধূপকাঠি, আর সেটা হচ্ছে এইখানটাতে রয়েছে কিছু লাড্ডু বা মিষ্টি জাতীয় কিছু। আমরা এই প্রসাদটা নিয়েছি, এটা নিয়েছে আপনার সম্ভবত 65, না সরি 75। दो दीजिए दो। हाँ एक एक वन 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 একটা লাড্ডু প্রসাদ নিলাম, একটা জিলাপি নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রসাদটা নিলাম। আর এটা হলো এক্সিট পয়েন্ট, আর এটা সম্ভবত তৈরির সময়টা, যেটা আমাদের ওখানটাতেও কিন্তু এরকম রয়েছে। আর এইখানে যেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক যেটা করা হয়, যেটা মায়াপুর ইস্কন করে থাকে, মায়াপুর ইস্কন কেন সমস্ত ইস্কনের ব্রাঞ্চই করে থাকে, এটা কিন্তু সেটাই। আর আমরা এগিয়ে যাচ্ছি, একটু প্রথমবার আমিও নিজেও জানি না কোথায় যাচ্ছি। আচ্ছা, এখানে সিনেমা হল রয়েছে, সে আমাদের ওখানে 3D মতন। না, আমাদের এখন আর সময় নেই দেখবার মতন। আর এটা কিন্তু বিশাল একটা শপিং ফ্লোর বলতে পারেন, যেখানে কিন্তু সমস্ত কিছুই অ্যাভেলেবেল। সহ্য হলো না তোর প্রসাদ? কার কার চাই? এখান থেকে সবার জন্যই থাকলো ভগবানের আশীর্বাদ। বলতে কি, মায়াপুর ইস্কনে কিন্তু আমি গিয়ে সেভাবে প্রসাদ ছাড়া কিছু খাই না, এই সাইডে কিনে। এখানে কিন্তু একের পর এক লোভ সামলাতে পারা যাচ্ছে না। এখানে ও খায় না অ্যাকচুয়ালি, কিন্তু ওর জন্য সবটা আর পাওয়া যায় না আর কি। সম্ভবত আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রসাদের দিকে। আর এখানে পেয়ে গেছি প্রসাদ, কিন্তু এটা খিচুড়ি নয়। কি এটা? কে দেখো তো। আচ্ছা, এটা এখানকার মিষ্টি পুড়ে যাচ্ছে একদম পুরো। আর এখানে
ফ্রি প্রসাদ পাওয়া যায় হচ্ছে আপনার 11:30 থেকে 2টো পর্যন্ত। আর এই দিকটা ইন্ডিকেট করছে সেটা, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সেই জন্য বন্ধ। এটা হলো আনন্দ কুলা প্রসাদম রেস্টুরেন্ট। আমাদের ওখানে যেমন গোবিন্দম রেস্টুরেন্ট আছে তেমনি এটা। আর এখানটাই একবার দেখিয়ে দিই কেমন সমস্ত প্রাইস। এখান থেকে দেখা যাচ্ছে এখানটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর এটা কিন্তু ওরিয়েন্ট মল, ওয়ান অফ দ্য মানে সব থেকে মানে কস্টলি এই মলটা ব্যাঙ্গালোরের। আর এটা হলো সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এরপর আমরা বাড়ির জন্য কিছু বাজার করতে শপিং মলে গেলাম। কেনাকাটা হয়ে গেলে সোজা প্রবেশ করলাম ওরিয়েন্ট মলে। পেটে তখন অনেকটা খিদে, তাই এদিক ওদিক আর না তাকিয়ে সোজা ঢুকলাম ফুড কোর্টে। সত্যি বলতে কি, এত বড় ফুড কোর্ট আর এত বড় শপিং মল আমাদের কলকাতাতে আমি দেখিনি। আপনার কি মনে হয়? তারপর সন্ধ্যার টিফিন সেরে মল ঘুরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। ব্যাঙ্গালোরে একটি বিশেষ কারণে গিয়েছিলাম, তাই সেভাবে আর ভ্রমণ হয়নি। পরিবারের সঙ্গে এটুকু সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম। এর পরবর্তী পর্বে আমাদের কলকাতা আসবার যে গল্প সেটা তুলে ধরবো।